কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে শেষ মুহূর্তে এসেছি, মানে শেষ বক্তা হিসেবে এসেছি। সেখান থেকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের যেন ধৈর্যের শ্রোতাদের ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকটি খেয়াল রেখে চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে বিষয়টি উপস্থাপন করতে। হয়তোবা রিপিট হতে পারে, সেটা আমি জানি না। আমি হিন্দি বলতেও পারি না, বুঝতেও পারি না, সেক্ষেত্রে বাংলা ছাড়া আমার কোনো অপশন নেই। তো যা হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ কলা অনুষদ এবং মহিলা অধ্যয়ন ও বিকাশ কেন্দ্র সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাশ্বেতা দেবীর জন্ম শতবার্ষিক উপলক্ষে আন্তর্জাতিক আলোচনা চক্রে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য মূলত একটি বিষয় নির্ধারিত হয়েছিল, সেটি হলো 1084 মা উপন্যাসটি। তো আমি এখানে এসে শুনেছি এটা নাকি কোনো একজন হিন্দিতে বলেছেন, কোনো একজন বক্তা, সম্মানিত বক্তা। তবু আমাকে এটাই বলতে হবে, আসলে আমি ডিরেক্ট এই ব্যাকগ্রাউন্ডের লোক নই, একাডেমিক লোক নই। আমার সাবজেক্ট হলো পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ। সেখানে অধ্যয়ন করতে গিয়ে আমার ছাত্র জীবনে, আমার শিক্ষকতা 10 বছর চলছে, ছাত্র জীবনে যেটি হয়েছে, আমাদের বাংলা ডিরেক্ট বুদ্ধিস্ট স্টাডির সাথে কানেক্টেড। তো বাংলা সাহিত্য আমাদের পড়তে হয়েছে। সেই চর্চা, সেই শিক্ষার আলোকে আমি একটু মূল্যায়ন করার চেষ্টা করব। আসলে একই বিষয়কে 10 জন যদি বলে 10 রকম উপস্থাপনা হবে, এটা আমি বিশ্বাস করি। যেমন একটি গবেষণা টপিক যদি এক থাকে, কেউ কাউকে না কথা বলে নিজেদের মতো করে লিখেন, তখন দেখবেন দিন শেষে গবেষণাটা 10 রকমই হবে, একরকম কিন্তু হবে না। ফাইন্ডিংটা, রেজাল্টটা ভিন্নই হবে। যা হোক, আমি সেদিকে যেতে চাই না। এখানে আমার একটু আগে পূর্ববর্তী বক্তা যথার্থভাবে মহাশ্বেতা দেবীর বর্ণনা দিয়েছেন। আমি জাস্ট একটু প্রাসঙ্গিকভাবে বলেই মূল গল্পে চলে যেতে চাই। মহাশ্বেতা দেবী নামটি শুনলেই আমার কাছে যেটা অনুভূতি হয়, সেটি হলো আসলে শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে যায়। তিনি দীর্ঘ 90টি বছর তার জীবনে পেয়েছিলেন এবং এই 90 বছরের জীবনে আমরা যদি একটু ফিরে দেখি, তাহলে দেখতে পাবো যে তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আসলে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এই লেখালেখিতে। যেভাবে আমাদের ডক্টর তপন কুমার বাগচি দাদা, উনিও বলেছেন যে উনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকায়। আমিও সেখানে একইভাবে একই সুরে বলতে চাই, আমিও সেখানে প্রায় 20 বছর ধরে সময় কাটাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো এই দীর্ঘ জীবনে তার যে বাবা ছিলেন, তিনি মনীষ ঘটক, তিনিও কিন্তু একজন প্রখ্যাত কবি এবং সাহিত্যিক ছিলেন। তার মা ধরিত্রী দেবী, তিনিও একজন লেখক এবং সমাজকর্মী ছিলেন। সেই ধারাবাহিকতায় মহাশ্বেতা দেবী ঠিক একই পথে হেঁটেছেন। তার মানে আমরা যদি সাহিত্য চর্চা করি এবং সাহিত্যের ভাব, সাহিত্যের পুরো বিষয়টি যদি একটু গভীরভাবে, দর্শনটি যদি গভীরভাবে ভেবে দেখি, আসলে আমরা যে অবস্থানে থাকি সেই অবস্থান থেকে অনেক সময় আমাদেরকে লেখালেখিতে উৎসাহিত করে। যেভাবে তিনি বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো সেই লোদা এবং সবর উপজাতিদের সেই নকশাল আন্দোলন, এই সকল বিষয়গুলো তিনি বেছে নিয়েছিলেন। তার মানে কি? তার মানে হলো যে ফ্যামিলিতে তিনি শিক্ষা পেয়েছিলেন, তারই একটা ইমপ্লিমেন্টেশন তার লেখার মধ্যে আমরা খুঁজে পাই। তো সেই লেখাগুলো, তার জীবনের অনেক উত্থান পতনের কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি সেদিকে আর যেতে চাই না। তাকে অনেক অভিযুক্ত করা যায়, লেখক, মানবতা কর্মী, কূটনীতিবিদ অথবা সমাজ সংস্কারক, আন্দোলন কর্মী। তো এই সকল বিষয়ে এই অবদানের জন্য তিনি, আপনারা সকলেই জানেন, যারা সাহিত্য চর্চা করেন, যারা মহাশ্বেতা দেবী নিয়ে অধ্যয়ন করেন, তারা জানেন তিনি একাধারে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। স্যার পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, ম্যাক্সাস পুরস্কার এবং ম্যাক্সাসে পুরস্কার, এবং একই সাথে ভারতের সেই দ্বিতীয় এবং চতুর্থ সর্বোচ্চ পুরস্কার আমরা পদ্মশ্রী বলি, তারপরে পদ্মশ্রী ভূষণ পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কার, এ সকল পুরস্কারে ভূষিত হয়েছেন। তাকে
তাকে আমরা যেভাবেই দেখি না কেন, আজকের সমাজে 90 বছর পরে আমরা তার জন্ম শতবার্ষিকীর 100 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আজকে তবুও তিনি আমাদের এই সমাজে, এই উপমহাদেশে, ভারত, বাংলাদেশ বা এই পুরো জায়গাটি জুড়ে তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। তার প্রাসঙ্গিকতা সময় বেড়েছে, কিন্তু প্রাসঙ্গিকতা সময়ের সাথে সাথে তার গ্রহণযোগ্যতা, তার লেখা সবকিছুই কিন্তু আমাদেরকে বর্তমান সমাজের সাথে কম্পেয়ার করে যদি আমরা বলি, তাহলে দেখতে পাই আসলেই তার লেখালেখি আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা একটা জায়গা থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি এখন 1084 মা উপন্যাসের আমার মতো করে একটা সংক্ষিপ্ত মূল্যায়ন করতে চাই। আমরা সকলেই জানি, এখানে আমি কয়েকটি পয়েন্ট ভাগ করে করে আলোচনাটি সামনের দিকে নিয়ে যেতেছি এবং অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সেটা শেষ করবো, সেই প্রতিশ্রুতি আমি দিতেই পারি। আচ্ছা, রাজনৈতিক অস্থিরতা ও নকশা আন্দোলন। উপন্যাসটি 1970 দশকের রাজনৈতিক আন্দোলন, অস্থিরতা এবং নকশা আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল সেটি তুঙ্গে ছিল, এবং 70 দশকে সেই অস্থির অবস্থাকে ধারণ করে 1974 সালে মহেশিতা দেবী এই উপন্যাসটি রচনা করেন। এবং এই উপন্যাসের উপরেই 1998 সালে একটি সিনেমা নির্মাণ করা হয়, যেটি হিন্দি সিনেমা 1084 কি মা। সেটি খুবই বিখ্যাত একটি সিনেমা। তো সেই সিনেমাটাই আমাকে ম্যাম পাঠিয়েছিলেন। আমি যেহেতু হিন্দি পারি না, সেটা দেখে আমার লাভ হয়নি। যা হোক, সেজন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি। তো এই 1084 মায়ের যে বিষয়টি, সেটা হলো মূল চরিত্র। আমি যদি বলি মূল চরিত্র, সেটি হলো সুজাতা। সুজাতার জবানবন্দিতেই এই উপন্যাসটি সামনের দিকে এগিয়েছে। তারই পুত্র, এবং মূল বিষয়টি হলো এই নকশা আন্দোলন, যে আন্দোলনের কথা আমার ব্যক্তিগতভাবে আমার জীবনে আমার বাবা বহুবার গল্প করেছেন। তার মানে এইখানে হলেও এই যে সকল 4টি জায়গা আমি উল্লেখ করেছি, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কিন্তু আমরা বাংলাদেশ থেকেও বংশ পরম্পরায় এই ইতিহাসটা কিছুটা জানার সৌভাগ্য আমার হয়েছে। এই দিকটি থেকেও কিছুটা বলা যায় যে আমার সাথে যায় বিষয়টি। এখানে একজন মায়ের যদি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, গল্পটি মূলত ব্রতির মা সুজাতার জবানবন্দিতে রচিত, যেটি আমি একটু আগেই বলেছি। তিনি ধীরে ধীরে তার বিপ্লবী ছেলের আদর্শ এবং মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারেন, এবং একজন মা হিসাবে তার মানসিক যন্ত্রণাও উপলব্ধিগুলো এই উপন্যাসের প্রধান বিষয়। এরপরে যদি বলি ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংঘাত, উপন্যাসটি একটি পারিবারিক অভ্যন্তরীণ রাজনৈতিক আদর্শের ভিন্নতা এবং তার ফলে সৃষ্ট সংঘাত ও দূরত্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ব্রতির বিপ্লবী আদর্শ তার ধনী ও সুবিধাবাদী পরিবারের সদস্যদের থেকে তাকে দূরে সরিয়ে দেয়। রাষ্ট্রীয় দমন ও মানবাধিকার লঙ্ঘন, উপন্যাসটি রাষ্ট্র কর্তৃক নকশা আন্দোলনের নির্মম দমন, বিনা বিচারে হত্যা, মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। ব্রতির মৃত্যু এবং তার মায়ের অনুসন্ধানের মাধ্যমে দিকটি স্পষ্ট হয়। মাতৃত্ব ও আত্ম অনুসন্ধান, সন্তানের মৃত্যুর পর সুজাতার ধীরে ধীরে বিপ্লবী আদর্শের প্রতি সহানুভূতি এবং নিজের জীবনের অর্থ ও উদ্দেশ্যের অনুসন্ধান উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি কেবল একজন শহীদ বিপ্লবীর মা হিসেবে নয়, একজন স্বতন্ত্র নারী হিসেবে নিজের পরিচয় খুঁজে নিতে চেষ্টা করেছেন। এই উপন্যাসের আরো কিছু দিক রয়েছে, যেমন মনস্তাত্ত্বিক গভীরতা। মহেশিতা দেবী অত্যন্ত সংবেদনশীলতার সাথে সুজাতার মানসিক জগৎ এবং তার মাতৃত্বের গভীরতাকে ফুটিয়ে তুলেছেন। পুত্রের মৃত্যুর শোক, তার আদর্শের প্রতি ধীরে ধীরে জাগা সম্মান এবং সমাজের প্রতি তার নতুন উপলব্ধির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উপন্যাসটিতে বিশেষ মাত্রা দেয়। নারী কেন্দ্রিক উপন্যাস, যদিও উপন্যাসের পটভূমি রাজনৈতিক, এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন নারী এবং তার মাতৃত্বের অভিজ্ঞতা। সুজাতার দৃষ্টিকোণ থেকে গল্প বলার কারণে এটি একটি শক্তিশালী নারী কেন্দ্রিক উপন্যাস হিসেবে পরিচিতি লাভ করে। সংবেদনশীল ভাষা ও বর্ণনা, মহেশিতা দেবীর তীক্ষ্ণ অথচ সংবেদনশীল ভাষা ও বাস্তবসম্মত বর্ণনা তৎকালীন সমাজের অস্থিরতা ও একটি মায়ের মানসিক বেদনার জীবন্ত
জীবন্ত করে তোলে। মানবিকতার জয়গান। রাজনৈতিক প্রেক্ষাপটের আবহাওয়া সত্ত্বেও উপন্যাসটি শেষ পর্যন্ত মানুষের ভেতরের মানবিকতাকে তুলে ধরে। সুজাতার আত্ম অনুসন্ধান এবং সমাজের প্রান্তিক মানুষের প্রতি তার সহানুভূতি মানবতারই জয়গান করে। ঐতিহাসিক দলিল। উপন্যাসটি 1970 সালে, যেটা আমি আগেই বলেছি যে নকশাল আন্দোলনের একটি প্রেক্ষাপটে রচিত হয়েছিল। এটি একই সময় একটি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং যুব সমাজের আদর্শকে বুঝতে সাহায্য করে। তার মানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আসলে এটা কিন্তু শেষ হয়ে যায়নি। এটা আমরা একটা প্রতীক বা একটা সিম্বলিক অর্থে যদি বিচার করি তাহলে দেখতে পাই এখনো সারা বিশ্বে এই ধরনের ঘটনা ঘটছে। এই কারণে আমরা পৃথিবীর যে প্রান্তে দেখি, আমরা সব জায়গায় হয়তো দেখি না, কিন্তু বর্তমান সমাজের সামাজিক বা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা মোটামুটি সব জায়গায় আমাদের কিছুটা জানার সুযোগ হয়। সেই জানার সুযোগ থেকে এতটুকু বলতে পারি, হ্যাঁ, এতদিন পরেও এসেও মহাশ্বেতা দেবী নিঃসন্দেহে অত্যন্ত প্রাসঙ্গিক। আমি যদি এই উপন্যাসের মূল চরিত্রের দিকে যাই তাহলে দেখব, চরিত্রের মূল্যায়নে যদি যাই তাহলে দেখব উপন্যাসের যে মূল 7টি চরিত্র রয়েছে, সারা প্রয়োজনে বিপ্লবী ক্যারেক্টার, বিপ্লবী চরিত্র সহ 500 চরিত্র রয়েছে। সেখানে সুজাতা হলো উপন্যাসের প্রধান চরিত্র, ব্রতির মা। প্রথমে পুত্র শোকে শোকাহত, পরে ছেলের আদর্শে অনুপ্রাণিত হন এবং আত্ম অনুসন্ধানে ব্রতী হন, যেগুলো আমি আগে বলেছি। এরপরে রয়েছে ব্রতী, সুজাতার কনিষ্ঠ পুত্র। উপন্যাসের কেন্দ্রীয় প্রেক্ষাপট, নকশাল আন্দোলনের সক্রিয় সদস্য পুলিশের হাতে নিহত হন। দিবাকর ব্রতির বন্ধু এবং বিপ্লবী আদর্শের প্রতি দৃঢ় বিশ্বাসী, সুজাতাকে ব্রতী সম্পর্কে জানতে সাহায্য করে। নন্দিনী ব্রতির সহকর্মী এবং বিপ্লবী, সুজাতার সাথে তার গভীর সম্পর্ক ছিল। জ্যোতির্ময় সুজাতার স্বামী, একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি যিনি পুত্রের বিপ্লবী আদর্শ মেনে নিতে পারেননি। এরপরে যে চরিত্রটি সেটি হয়েছে টুকুর, সুজাতার কন্যা এবং ব্রতির বোন। পরিবারের গতানুগতিক মূল্যবোধের একটি পতিতার আকৃষ্ট বা তার নমনীয়তা রয়েছে। সমাবতীর দিদি, যার বিবাহিত জীবন সুখের হয়নি। এছাড়া উপন্যাসে, যেটা আমি আগে বলেছি, যে বেশ কিছু 500 চরিত্র রয়েছে। মোট কথা, এই আন্দোলনে আমরা জানি বা আপনারা সকলেই জানেন, সেটি হলো অসংখ্য মানুষ নিহত হয়েছিল এবং এই ধারাবাহিকতা কিন্তু পরবর্তী 2000 শতকের পরে এসেও ছিল। সেখান থেকে ব্রতী যখন মারা যান, ব্রতী মারা যাওয়ার পরে তার লাশের শনাক্তকরণের যে নাম্বারটি সেটি হলো 1084 এবং সেই 1084 নিয়েই তার মাকে কেন্দ্র করে 1084 মা উপন্যাসটি রচিত হয়েছে এবং মহাশ্বেতা দেবী যথাযথভাবেই সেই ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের যে প্রতিবাদী চরিত্রগুলো যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা বাড়িয়ে আপনাদের ধৈর্য ছুটি করতে চাই। ধন্যবাদ।